এএসপি আনিসুলের পরিবারকে সহমর্মিতা জানিয়ে বিচার চাইল পুলিশ। রোগীকে পেটানো মানসিক চিকিৎসা নয়, অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে শিগগিরই অভিযান। এমপি পাপুল ও স্ত্রী সেলিমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলা, প্রয়োজনে আনা হবে বিদেশ থেকে। শিগগিরই আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা। মার্কিন রাজনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের পর পেন্টাগনে রদবদল করলেন ট্রাম্প। পরাজয়ের স্বীকার না করায় বিব্রত বাইডেন। এবং বিসিবির ফিটনেস টেস্টে সর্বোচ্চ পয়েন্টে উত্তীর্ণ সাকিব আল হাসান। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। অনুমোদন ছাড়াই মাইন্ড এইড হাসপাতাল কিভাবে পরিচালিত হচ্ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এছাড়া এএসপি আনিসুল করিম হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত, যারা দোষী সাব্যস্ত হবে বলে আমরা মনে করছি, তাদের সবাইকে আইনের আওতায় এনে তাদের সুবিচারের ব্যবস্থা করা হবে। তারা কিভাবে এই হাসপাতাল চালাচ্ছিল আমি এখনও শুনছি, আমি নিশ্চিত নই। এই হাসপাতালের অনুমোদন যথাযোগ্য কর্তৃপক্ষের থেকে নেয়নি। এই সব কিছুই তদন্তের পরেই আমরা কথা বলতে পারব। যুবলীগের নতুন কমিটিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা ক্যাসিনোবাজের জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সকালে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। প্রথমে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় পতাকা উত্তোলন, দৃষ্টি প্রতিবন্ধীদের সাদা ছড়ি বিতরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয় যুবলীগের পক্ষ থেকে। পরে বনানী কবরস্থানে ৭৫-এর ১৫ই আগস্ট শহীদদের স্মরণ ও দলটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দেশ ও জাতির কল্যাণের জন্য আমরা সেই যুবলীগ গঠন করতে চাই। আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত একটি যুব সমাজ উপহার দিতে চাই। আমরা সততার সাথে যাচাই বাছাই করেছি, চিরচেরা যাচাই বাছাই করেছি। আমরা কনফিডেন্ট যে এখানে অনুপ্রবেশকারী ঢোকার সম্ভাবনা খুবই কম। ব্যবস্থা আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। সময় সংবাদে আরও থাকছে। আগের মেয়রের আমলের অপ্রয়োজনীয় প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখার হুঁশিয়ারি ঢাকা দক্ষিণের মেয়রের। ১ মাসের মধ্যেই অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান। খালাসের রায় বাতিলের ৫ বছর পর এমপি হাজী সেলিমের দুর্নীতি মামলা ফের শুনানির জন্য উঠছে হাইকোর্টে। এরই মধ্যে বিচারিক আদালতের নথি তলব করেছেন আদালত। এই মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল এই এমপির। সাজা বহালের আশাবাদ দুদক আইনজীবীর। আর দুদকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সেলিমের আইনজীবীরা। দুর্নীতির মামলায় এমপি হাজী সেলিমের ১৩ বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় আপিল বিভাগ বাতিল করে ২০১৫ সালে। সে সময় রায়ে বলা হয়, অপরাধের গুরুত্ব বিবেচনা না করে সেলিমকে খালাস দেয়া হয়। এরপর নতুন করে শুনানির জন্য মামলাটি আবারও পাঠানো হয় হাইকোর্টে। এরপর কেটে গেছে ৫ বছর। নৌবাহিনী কর্মকর্তাকে মারধর সহ নানা অনিয়মের অভিযোগে পুত্র ইরফান সেলিম গ্রেফতার হওয়ার পর সমালোচনার মুখে বাবা হাজী সেলিমের দুর্নীতির মামলা শুনানির দিন ধার্য করতে আবেদনটি করে দুদক। বুধবার শুনানি শেষে এই মামলার সব নথি তলব করেন উচ্চ আদালত। এতদিন পর কেন ঘুম ভাঙল দুদকের? ২-৩বার আদালত পরিবর্তন হয়েছে। সর্বশেষ যখন আমরা মেনশন করতে গেলাম তখন ৮ই মার্চ চলে আসলো করোনা পরবর্তীতে অপেক্ষা করার জন্য আমরা যখনই এটা পেলাম তখনই মেনশন করে দিলাম। হাজী সেলিমের পরিবার নিয়ে কি ঘটনা সেই সম্পর্কে আমরা জানি না, আমাদের জানার ইচ্ছাও নাই। কিন্তু থিং ইজ দ্যাট হাজী সেলিম হলো কনভিক্টেড পারসন। এখন তার আপিলটি আমরা শুনানির জন্য চেষ্টা করছি। এমপির আইনজীবীর দাবি, তারা বারবার শুনানির উদ্যোগ নিলেও সাড়া মেলেনি দুদকের। ২০১১ সন থেকে অদ্যাবধি পর্যন্ত দুদক মামলায় এই রেকর্ডটা সামিল করার জন্য
কোনো পদক্ষেপ নেয় নাই। একটি সূত্র বলছে, সেলিমের মামলা পরিচালনায় দুদকের আগের আইনজীবীর আন্তরিকতা প্রশ্নবিদ্ধ ছিল। সে কারণে তাকে এই মামলা পরিচালনা থেকে বাদ দেওয়া হয়। এমপি সেলিমের মতো আরও 1 ডজন আসামির মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে উচ্চ আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুর 2 আসনের এমপি শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী এমপি সেলিমা ইসলাম, মেয়ে ও শালিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনে মামলা করেছে দুদক। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে নিজের অবৈধ টাকা স্ত্রী ও মেয়ের নামে জমা রাখেন পাপুল। সেই টাকা শালিকার ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে বিদেশে পাচার করেন তিনি। প্রয়োজনে তাকে বিদেশ থেকে আনার কথা জানিয়ে দুদক কমিশনার বললেন, শিগগিরই আরও কয়েকজন এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রাপ্ত বয়স দেখিয়ে নিজেদের অবৈধ সম্পদ রেখেছেন শালিকার নামে, যার কোনো আয়ের উৎস নেই। তার নামে 2,31,37,737 টাকার 34টি এফডিআরে নগদ অর্থ জমা রয়েছে। 24,29,45,725 টাকার অস্থাবর সম্পদ মেয়ের নামে। এভাবে 148 কোটি টাকার অবৈধ সম্পদ গোপন করার চেষ্টা সংসদ পাপুল ও সেলিনা ইসলাম দম্পতির। কুয়েতে আটক লক্ষ্মীপুর 2 আসনের এমপি শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে পাওয়া যায় শালিকা জেসমিন প্রধান ও মেয়ে ছাড়াও 159 কোটি টাকার সম্পদ রয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ স্ত্রী সেলিনা ইসলামের নামে। পাপুলের নামে বেনামে শুধু দেশের অভ্যন্তরেই রয়েছে 151 কোটি টাকার সম্পদ। এছাড়া বিদেশি সম্পদ আরও পাওয়া যাওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয় দুদকের তদন্ত প্রতিবেদনে। মানি লন্ডারিং হলে বিদেশেও হতে পারে, সেগুলো আমাদের বিবেচ্য বিষয়। সেটা আমার মনে হয় যে মামলা করার পরেও তো আমাদের কাজ চলবে, তখন আমরা এটা পেয়ে যাব। সেইটা আন্তর্জাতিক আইনে যেভাবে তাকে আনা প্রয়োজন সেই ব্যবস্থা আমরা নেব। দুদকের অনুসন্ধানে জানা যায় এনআরবি কমার্শিয়াল সহ 3টি ব্যাংকে পাপুলের শালিকা জেসমিন প্রধানের নামে 5টি হিসেবে জমা হয় মোট 148 কোটি 41 লাখ টাকা। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি ও অনেকের ব্যাংক হিসাব থেকে 5টি হিসেবে ওই পরিমাণ টাকা জমা করা হয়। পরে তা থেকে 148 কোটি 21 লাখ টাকায় তুলে নিয়ে আত্মসাৎ করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপুল ছাড়াও অনুসন্ধানাধীন অন্য এমপিদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক কমিশনার। আমাদের কাছে কোনো দল নেই, দল মত ব্যক্তির ঊর্ধ্বে আমরা কাজ করি। মানুষের প্রত্যাশা পূরণের জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি। যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না। মানব ও অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের জুনে লক্ষ্মীপুর 2 আসনের এমপি পাপুলকে গ্রেফতার করেছে কুয়েতের সিআইডি। কুয়েতের বিভিন্ন ব্যাংক হিসেবে পাপুলের নামে জমা থাকা 138 কোটি টাকা জব্দ করা হয়েছে। তিনি বর্তমানে দেশটির কারাগারে আছেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিচারপতির ব্যারিস্টার ছেলেকে পরীক্ষা ছাড়াই হাইকোর্টে ওকালতির অনুমতি দেওয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারপতির ছেলের গেজেট নিয়ে রিটকারী 2 আইনজীবীকে 200 টাকা জরিমানার আদেশও স্থগিত করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বার কাউন্সিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও গেজেটের মাধ্যমে ব্যারিস্টার জুম্মান সিদ্দিকীকে আইনজীবীর তালিকাভুক্ত করায় বেশ কয়েকদিন ধরে সমালোচনা চলছিল। এ নিয়ে রিট করায় 2 আইনজীবীকে জরিমানার মুখোমুখি হতে হয়। আইনজীবীদের জরিমানার বিরুদ্ধে সোচ্চার হয় আইনজীবী সমিতি। জরিমানাকারী বিচারপতির বিরুদ্ধে প্রতিকার চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন আইনজীবীরা। এমন প্রেক্ষাপটে এই আদেশ দিলেন আপিল বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 19 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1733 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,25,353 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,524 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 24,84,687 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 1,733 জন। এই নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,25,353 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,127 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,715 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,43,131 জন। করোনাকালীন স্থবিরতা কাটিয়ে আবারও পুরোদমে সচল হতে শুরু করেছে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর স্থাপনের কার্যক্রম। আগামী মাসেই বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত 3টি জেটি সহ নতুনভাবে তৈরি করা 15 কিলোমিটারের চ্যানেল বুঝে পাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মহেশখালী মাতারবাড়ি এলাকার পুরো দৃশ্যপটেই বদলে গেছে। সাগরের বুকে তৈরি করা নতুন ভূমিতে কাজ করছে বড় বড় বুলডোজার, ক্রেন সহ ভারী ভারী সব যন্ত্রপাতি।
1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি করা 3টি জেটি সহ পুরো চ্যানেল বন্দর কর্তৃপক্ষ বুঝে নিবে চলতি বছরে। ইতিমধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার পাশাপাশি দায়িত্ব বুঝে নিতে 16 নভেম্বর দেশে আসবেন পরামর্শক প্রতিষ্ঠানের বিদেশি বিশেষজ্ঞরা। মে মাস থেকে আমরা অপারেশন কার্যক্রম পুরোদমে কোল বেস পাওয়ার প্ল্যান্টের জেটিতে শুরু করব এবং বন্দরের যে কাজ সেটি সম্পন্ন হয়ে আমরা 2025 ব্যবসায়ীদের মতে এই অঞ্চলের ব্যবসায়িক হাব হিসেবে বড় ধরনের ভূমিকা রাখবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এখান থেকে কানেক্টিভিটি মাদার ভেসেলগুলো বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে কিন্তু মুভ করতে পারবে। এদের চায়নার সাথে বলেন অথবা ইউরোপের সাথে বলেন অথবা আমরা যদি পশ্চিমে আমেরিকার সাথে বলেন। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে কন্টেনার পরিবহনের খরচ বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। অবশ্য বন্দর কেন্দ্রিক নতুন সড়ক নির্মাণের জন্য প্রায় 8,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। প্রডিউসারগুলো যারা ঢাকা বেজ আর দেখা যাচ্ছে চিটাগাংয়ে হলে এটার জন্য ডিস্টেন্সটা কমে, টাইমটা আমাদের অনেকটা সেভ হবে, কিন্তু মাতারবাড়ির কারণে আমাদের কস্ট অফ ট্রান্সপোর্টেশনটা অনেক বেড়ে যাবে মনে হচ্ছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের 17,000 কোটি টাকার মধ্যে প্রায় 10,000 কোটি টাকার যোগান দিচ্ছে জাইকা। 2025 সালের শেষ নাগাদ চূড়ান্ত অপারেশনে যাবে সমুদ্র বন্দরটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ফুট ওভারব্রিজ সহ আগের মেয়রের আমলের অপ্রয়োজনীয় প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। দুপুরে নির্মাণাধীন 6টি ওভারব্রিজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 1 মাসের মধ্যেই ধীরগতির সব অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। সড়কের চলাচল নির্বিঘ্ন করতে যে ফুট ওভারব্রিজ তারই নির্মাণযোগ্য সড়ক দখল করে রাজধানীর মগবাজার, মৎস্য ভবন, শাখারি বাজার, নয়াবাজার সহ নির্মাণাধীন 6টি ফুট ওভারব্রিজের অগ্রগতি পরিদর্শন করে এমন নানা অসঙ্গতি নিয়ে কথা বলতে দেখা যায় ঢাকা দক্ষিণ সিটি মেয়রকে। আর এজন্য নিজ সংস্থার কর্মকর্তাদেরও শাসাতে ছাড়েননি তিনি। কিন্তু নগরীর ফুট ওভারব্রিজগুলোকে কেন্দ্র করে বৃক্ষরোপণ সহ পরিবেশ বান্ধব যে নানা প্রকল্প নেওয়া হয়েছিল সেগুলোর খবর কি? মেয়র বললেন, বিগত সময় সম্ভাব্যতা যাচাই ছাড়াই অনেক প্রকল্প নেওয়া হয়েছে। সম্ভাব্যতা যাচাই না করে যত্রতত্র যে প্রকল্পগুলো নেওয়া হয় আমরা পরবর্তীতে দেখি যে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না এবং সেগুলো কার্যকর হয় না। এই বিষয়গুলো সবই আমরা খতিয়ে দেখছি যাতে করে কোনো দুর্নীতির সাথে যেন সংশ্লিষ্ট না থাকে এবং জনগণ যেন এটা সুফল পায়। যানজট কমানোর লক্ষ্যে ঢাকায় জেলার বাস ঢুকতে না দেওয়ার কথা আবারও জানিয়ে মেয়র বললেন, অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে। ধীরগতি যানবাহনগুলো আমরা নিবন্ধনের কার্যক্রম হাতে নিয়েছি। দীর্ঘ 34 বছর এটা কোনো নিবন্ধন হয়নি, সুতরাং প্রক্রিয়াটা নতুন করে আমাদের শুরু করতে হয়েছে। এর জন্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, কিছু আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, সেগুলো আমরা নিষ্পন্ন করে আমরা সেই কার্যক্রম চলমান রয়েছে। আমরা ইনশাআল্লাহ এই মাসের মধ্যে এটা আরেকটি পর্যায়ে আমরা যেতে পারবো। ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার প্রস্তাব সমর্থন করে না নির্বাচন কমিশন। সংস্থাটি বলছে, এই কার্যক্রম ইসির বাইরে গেলে ভোটার তালিকা নিয়ে জটিলতা তৈরি হতে পারে, এমনকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিয়ে আরও বেশি সমস্যার মুখোমুখি হতে পারে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অন্যতম একটি উদ্যোগ। 2008 সালে দেশে প্রথমবারের মতো প্রাপ্তবয়স্ক নাগরিক কিংবা ভোটারদের ছবি স্বাক্ষর সম্বলিত পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়। জাতীয় এই তথ্য ভাণ্ডারে যুক্ত হয় স্মার্ট এনআইডি। ইসির এই অর্জন কিছুটা ম্লান করে দেয় ভোটার তালিকায় কয়েকজন রোহিঙ্গার অনুপ্রবেশ। ডাক্তার সাবরিনা কিংবা শাহেদের মতো প্রতারণা মামলার আসামিদের জাল এনআইডি ইস্যুতেও সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। যদিও ইসি বলছে 11 কোটি ভোটারের আনুপাতিক হারে অনিয়মের চিত্র খুবই যৎসামান্য। যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার পার্সেন্টেজ কত আপনারা একটু আমি আপনাদের বিবেচনায় আমি দিলাম। সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে নিজেদের অধীনে নেয়ার প্রস্তাব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাব পর্যালোচনার জন্য 5 সদস্যের কমিটিও গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যদিও এ বিষয়ে কিছুই জানানো হয়নি নির্বাচন কমিশনকে। আমি কমিটি সম্বন্ধেই জানি না,
এবং সেটা পত্রপত্রিকায় যেভাবে দেখছি এবং এটা নির্বাচন কমিশনে অফিসিয়ালি এটা আসছে কিনা সে ব্যাপারেও কিন্তু আমি অবগত নই। এনআইডি অন্য কারো হাতে গেলে এর ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে বলেও মন্তব্য এই নির্বাচন কমিশনারের। বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু ইতোমধ্যে এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে যথেষ্ট অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় করেছে। এটা চলে গেলেও বাংলাদেশ নির্বাচন কমিশন কিন্তু এই বিভিন্ন ভোটারদের ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক্স দুইটাই ডাটাবেস কিন্তু আমাদেরকে রাখতেই হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন কখনোই চাবে না যে নির্বাচন কমিশনের ভোটার তালিকা অন্য কোনো সংস্থা থেকে আসুক। তবে এনআইডি নিয়ে সরকার চাইলে যে কোনো পদক্ষেপ নিতে পারে বলেও মত নির্বাচন কমিশনের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডলারে কেনা পেঁয়াজের বদলে আসছে পাথর। মিশর ও তুরস্ক সহ বিশ্বের নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকরা আনেন কোটি কোটি টাকার পেঁয়াজ। পরে পেঁয়াজের বস্তা খুলে মিলছে কিছু পাথরও। অপরদিকে নষ্ট হয়ে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ। এতে উভয় সংকটে পড়ে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। কিনেছেন পেঁয়াজ, সাথে আসছে বড় বড় পাথরও। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে নগরীর কাজের দেউরি বাজারের খুচরা ব্যবসায়ীরা আনেন পেঁয়াজ। বস্তা খোলার পর দেখেন প্রতি বস্তায় 1 থেকে 2 কেজি পাথর। এমন অভিনব প্রতারণা দেখে হতবাক ব্যবসায়ীরা। 7 বস্তার মধ্যে প্রায় 150 কেজি মতো, 150 কেজির মধ্যে 3 কেজির চেয়ে বেশি বসছে পাথর। যদি 1 বস্তা যদি 1.5 কেজি করে যদি পেঁয়াজের পাথর পাই তাহলে আমাদের লাভটা কোথায়? প্রতারণার রহস্য উদ্ঘাটনে কাজী দেউরির ব্যবসায়ীদের ক্রয় রসিদ সূত্র ধরে যাওয়া হয় চট্টগ্রামের খাতুনগঞ্জে। আড়তদার মহসেন আউলিয়া, রাজধানী, বরকত ভান্ডার ও মেসার্স সৌমিক ট্রেডার্স সহ বেশ কিছু আড়তেও পাওয়া যায় পাথর। আমদানিকারকরা বলছেন পেঁয়াজগুলো বস্তা ভর্তি করেই কন্টেনারে আসে, তাই রপ্তানিকারক দেশেই বস্তাতে পাথর ঢুকিয়ে দেয়। যেখান থেকে মাল আসতেছে, যে দেশ থেকে মাল আসতেছে, এই মালটা আসতেছে তুরস্ক থেকে। পোর্ট থেকে যেভাবে আসতেছে গাড়ি থেকে এখানে সেভাবেই নামতেছে। পথে কোথাও এটা দাঁড়াচ্ছে না বা কিছু হচ্ছে না, যেখান থেকে পুরাচ্ছে ওখানেই সমস্যাটা। এদিকে নানা দেশ থেকে আনা পেঁয়াজে ঝরছে পানি, এতে নষ্ট হয়ে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ। এসির মাধ্যমে আস্তে আস্তে তো কন্টেনার করে, যার কারণে গ্যাস আসছে, গ্যাস হয়ে যেতেছে। $530 মালটা 48 টাকা 47 টাকা কস্টিং, সেগুলো মাল 10 টাকা 20 টাকা বিক্রি করছে। অন্যগুলো মাল রাস্তায় ফেলে দিতে হবে। ভারত রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক সহ বিশ্বের 11টি দেশ থেকে পেঁয়াজ আনার অনুমতিপত্র খোলে চট্টগ্রামের আমদানিকারকরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পার্বত্য জেলা খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্রে রয়েছে জেলা পরিষদের হর্টিকালচার পার্ক। এখানকার পাহাড়, ঝর্ণা, লেক দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। জিতেন। ধন্যবাদ হাফসা। আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্কে। খাগড়াছড়ি একটি নয়াবিরাম জেলা। এখানে পাহাড়, নদী, হ্রদ এবং সুড়ঙ্গ সহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থাপনাগুলো রয়েছে। তার মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্ক হচ্ছে একটি অন্যতম বিনোদন স্পট কেন্দ্র। এই পার্কে বিভিন্ন চিত্ত বিনোদনের মধ্যে রয়েছে ঝুলন্ত ব্রিজ, গুহা, প্রাকৃতিক লেক, ঝর্ণা এবং ট্রেন। এগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী পর্যটকরা খাগড়াছড়ি এই জেলা পরিষদ পার্কে আসছে। প্রতিদিন 2 থেকে 3 হাজার এই পর্যটক জেলা পরিষদ পার্কে বিনোদনের জন্য আসে। এখানে শুধু বিনোদনই নয়, এখানকার এই পার্কে রয়েছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, খাবারের দোকান সহ বিভিন্ন চিত্ত বিনোদনের আইটেম। আমাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরি চৌধুরী জানিয়েছেন এই পার্কটি উন্নয়নের জন্য 50 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছেন। এই প্রকল্পের মাধ্যমে আলোকিলা থেকে জেলা পরিষদ পার্কে একটি কেবল কার চালু করা হবে। এই কেবল কার চালু হলে এখানকার পর্যটকের জন্য আরও একটি সুযোগ সুবিধা বাড়বে। তাছাড়া এই পার্কে আসা বিভিন্ন পর্যটক জানিয়েছেন এখানে যে কমিউনিটি ট্যুরিজম আছে, এই কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে এই এলাকায় যদি এটা চালু করা যায় তাহলে এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে সংস্কৃতি আছে তার সংরক্ষণ এবং বিকাশ করা সম্ভব হবে।
পাশাপাশি এই পার্কের উন্নয়নে বা খাগড়াছড়ির পর্যটন উন্নয়নের জন্য একটি সমন্বয়ের অভাব রয়েছে বলে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। এখানকার পার্বত্য জেলা পরিষদের একটি ন্যস্ত বিভাগ হচ্ছে পর্যটন। এই পর্যটন খাতকে যদি আরও ডেভেলপমেন্ট করতে হয় তাহলে এখানকার পর্যটনের সমূহ সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক থেকে এটি ছিল আমার সর্বশেষ তথ্য। জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা পরিষদের হর্টিকালচার পার্কে প্রতিদিনই ভিড় করেন বহু দর্শনার্থী। সেখান থেকে আমাদের সঙ্গে রিপোর্টার জিতেন বড়ুয়া যোগ দিয়েছিলেন। দেখছেন সময় সংবাদ। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। মার্কিন রাজনীতিতে অনিশ্চয়তা বেড়েই চলেছে। সেই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার না করায় জটিল হয়ে উঠছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। এর মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করার পর এবার পেন্টাগনে ব্যাপক রদবদল করেছেন ট্রাম্প। তার এমন কর্মকাণ্ডে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বিব্রত হলেও ক্ষমতা হস্তান্তরে এর প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। ২০ বছর আগের ঘটনা স্মরণ করছেন যুক্তরাষ্ট্রের মানুষ। ২০০০ সালে হোয়াইট হাউস কার দখলে যাবে তার সিদ্ধান্ত হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সেবারও আল গোর পরাজয় মেনে নিয়েছিলেন। এরপর বুশ পরাজয় স্বীকার করেন ক্লিন্টনের কাছে। 2016 সালে নির্বাচনের পরদিন সকালে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন। মাত্র কয়েক ঘন্টা দেরিতে পরাজয় স্বীকার করে নেয়ার জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে দাওয়াত করেছিলেন ট্রাম্পকে, কিন্তু ব্যতিক্রম ডোনাল্ড ট্রাম্প। তিনি ভোট কারচুপির অভিযোগ তুলে আদালতে যাচ্ছেন। যদিও মঙ্গলবার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন তিনি মনে করছেন না এর জবাবে তাকেও কোনো আইনি প্রক্রিয়ায় যেতে হবে। Quite frankly, the only thing that, how can I say this tactfully? I think it will not help the president's legacy. এদিকে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পরাজয় স্বীকার করে নিতে রাজি নন। মঙ্গলবারও ভোট কারচুপির অভিযোগ নিয়ে আদালতে যায়নি ট্রাম্পের রিপাবলিকান শিবির। ধারণা করা হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য তারা সময় নিচ্ছেন। দোদুল্যমান 3টি অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া, জর্জিয়া এবং অ্যারিজোনায় এখনও ভোট গণনা চলছে এবং এসব স্থানে বাইডেনের সঙ্গে ব্যবধান কমে আসছে ট্রাম্পের। ফলে ফলাফল ঘোষণার পরেও অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতের করোনা পরিস্থিতি ও দিল্লির বায়ু দূষণের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, তারপরেও কিন্তু রোজ সংক্রমণ যেটি, সেই সংক্রমণের নিরিখেও দেখা গিয়েছে টানা 66 দিন বিশ্বের প্রথম স্থানে অবস্থান অধিকার করেছে। যেটি বলা হচ্ছে যে এইবার প্রথম এবং দ্বিতীয় ধাপের পর ভারতের রাজধানী দিল্লিতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার যে সংখ্যা সেটি করেছেন আইসিএমআর প্রধান বলরাম ভার্গব। তিনি বলেছেন যে এই যে সংক্রমণ সেটি ছড়িয়ে পড়ার জন্য বায়ু দূষণ এবং তারপর যাকে আগামী কয়েকটি দীপাবলিতে কি পরিমাণ বাজি পটকা পোড়ানো হয় এবং সেই বাজি পটকা পোড়ানোর ক্ষেত্রে যে কৃত্রিম দূষণ হয় এবং দূষণ এবং যে পরিমাণ দূষণ হয় এবং দূষণের কারণেই কিন্তু ভারতের রাজধানী কার্যত বসবাস অযোগ্য হয়ে যায়। আপনাকে জানিয়ে রাখি যে এই করোনা আবহে প্রায় 8 মাস পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু চালু হয়েছে লোকাল ট্রেন। আজকে বুধবার থেকে করোনার যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এই লোকাল ট্রেন যে পরিষেবা সেটি শুরু হয়েছে। ভারতের এই মুহূর্তে যে করোনা ট্রেন তাতে কিন্তু সেপ্টেম্বর মাসে যেরকম ভাবে দেখা গিয়েছিল সুপার পিক, সেই অবস্থা নেই। কিন্তু ভারতের যে আইসিএমআর সংস্থা, যে সংস্থার প্রধান যে বলরাম ভার্গব গতকাল থেকে দিল্লিতে যেটি বলেছে সেটি কিন্তু আশঙ্কার কারণ আছে। তিনি মনে করছেন যে তৃতীয় ঢেউটি কিন্তু সংক্রমণ আরো বেশি ছড়াবে। কারণ হচ্ছে
ফেস্টিভ মৌসুম, এই ফেস্টিভ মৌসুমে করোনা বিধি মেনে অনেকেই বেরোচ্ছেন না এবং বের হন না। তো এই ছিল আমার কাছে ভারতের সার্বিকভাবে করোনা পরিস্থিতি এবং ভারতের রাজধানী দিল্লিতে যে বায়ু দূষণ আমার কাছে থাকা আমার কাছে থাকা সবশেষ। হাফসা। ভারতের করোনা পরিস্থিতি ও দিল্লির বায়ু দূষণ নিয়ে জানাতে আমাদের সঙ্গে সহকর্মী সুব্রত আচার্য যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধু টি-20 লিগের আগে বিসিবির করা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। 15ই নভেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-20 কাপ টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিশ্চিত হলো। বিকেএসপিতে যখন রুদ্ধদ্বার অনুশীলন করেছেন তখনও বজ্রকঠিন ছিল তার মনোবল। সুইমিং পুল, রানিং ট্র্যাক আর জিমে ছাঁচে ফেলে সাজিয়েছেন নিজের ফিটনেস। এবার সেই কঠোর তপস্যার ফল এসেছে। রাজার আগমনটা প্রতি ধাপেই যেন আরও রং ছড়াচ্ছে। বঙ্গবন্ধু টি-20 লিগে খেলার পূর্ব শর্ত পূরণ করতে সকাল 10টায় এলেন হোম অব ক্রিকেটে। ইনডোরে নামলেন বিপ টেস্টের পরীক্ষায়। 1 বছর পর বিসিবির আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিয়েছেন সাকিব আল হাসান। নিজের নামের মতোই সেখানে সফল। শ্রেষ্ঠত্বের জানান দিয়ে টপকে গেলেন 2 দিনে বিপ টেস্ট করা সবাইকে। ফিটনেস প্রমাণিত, তবে তা ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিষয়টি নাম্বার 75 জানেন ভালো করেই, তাই কালোক্ষেপণ না করে ঢুকে গেলেন জিমে। উতরে গেছেন সবশেষ বাধাটাও, তাই বঙ্গবন্ধু টি-20 লিগের মধ্য দিয়েই 22 গজে ফিরছেন সাকিব, তা এখন প্রায় নিশ্চিত। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওয়ানডের পর আইসিসি টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও সেরার তালিকায় ফিরেছেন সাকিব আল হাসান। এবার শীর্ষে না ফিরলেও দ্বিতীয় স্থান দখল করে 1 বছরের নিষেধাজ্ঞার পর র্যাঙ্কিংয়ে ফিরলেন টাইগার অলরাউন্ডার। প্রথম স্থানে থাকা আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী থেকে 26 পয়েন্ট কম সাকিবের। সাকিব আল হাসান ফিরেছেন রাজকীয় প্রত্যাবর্তন যাকে বলে। 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর চমক দিচ্ছেন একটার পর একটা। দীর্ঘ বিরতির পর আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা অক্ষুণ্ণ রয়েছে সাকিবের। এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা করেছে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিং, যেখানে বাংলাদেশের পোস্টার বয়ের অবস্থান 2 নম্বরে। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের প্রত্যাশা ছিল শীর্ষে ফেরার। কারণটা ওয়ানডে র্যাঙ্কিংয়ে যেহেতু মাত্র 21 পয়েন্ট কেটেছে, তাতে টি-20তে সমান পয়েন্ট কাটলে শীর্ষেই থাকার কথা ছিল সাকিবের। কিন্তু নিষেধাজ্ঞার এই সময়টায় ওয়ানডের চেয়ে টি-20 বেশি খেলা হয়েছে ক্রিকেট বিশ্বে, তাই রেটিং পয়েন্টও কাটা হয়েছে বেশি। নিষেধাজ্ঞার আগে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের পয়েন্ট ছিল 355, 87 পয়েন্ট কেটে বর্তমানে রেটিং পয়েন্ট 268। শীর্ষে থাকা মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট 200। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এএসপি আনিসুলের পরিবারকে সহমর্মিতা জানিয়ে বিচার চাইল পুলিশ। রোগীকে পেটানো মানসিক চিকিৎসা নয়, অনুমোদনহীন হাসপাতালের বিরুদ্ধে শিগগিরই অভিযান। এবং বিসিবির ফিটনেস টেস্টে সর্বোচ্চ পয়েন্টে উত্তীর্ণ সাকিব আল হাসান, টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।